হ্যাঁ, প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রুবায়ত প্রেজেন্ট। আকিব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যোগযোগের এটা আমাদের তৃতীয় ক্লাস। তো যাক স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা চলতরিতের পরীক্ষাটা দিয়েছিলাম। তোমাদের এই সপ্তাহের মধ্যে পরীক্ষা আসবে চলতরিত অবজেক্টিভ। আরও কিছু পরীক্ষা আসবে তোমাদের। 9-এর যে পরীক্ষাগুলি আমরা দেব, 9-এর পরীক্ষা 9-10 দুই ক্লাসে অ্যাটেন্ড করবা। শুধু 9 অ্যাটেন্ড করবা না, 9-10 দুই ক্লাসে অ্যাটেন্ড করবা। এটা আমি তোমাদের একটা লাইভে বলে দেবো। তোমরা একটু কমেন্ট করবা গার্ডিয়ানদের সাথে। 9-10 গার্ডিয়ানদের সাথে আমি আরেকবার একটু কথা বলবো। তো কয়টার সময় কথা বললে বেশি ভালো হয়, ওই টাইমটা আমার একটু তোমরা কমেন্টে জানায়ও পরে, এখন না। তা আমাদের পরীক্ষা হলো 10দের পরীক্ষা অনেকগুলি হবে। চলতরিত পরীক্ষা হবে, বল, গতি, কাজ ক্ষমতা, শক্তি, পিরিয়ডিক টেবিল। 10দের অনেকগুলি, প্রত্যেকটা অবজেক্টিভ পরীক্ষা 10টা অ্যাটেন্ড করবে। তোমাদের বাধ্যতামূলক অ্যাটেন্ডেন্স থাকবে প্রতিটা অবজেক্টিভ পরীক্ষায়। আর কি করতে হবে সেটা আমি সময় মতো বলে দেবো, অসুবিধা নেই। আপাতত আমরা আসছি যোগযোগ, এটা তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটা খুব যে অসম্ভব ভাল লাগবে তা না। আজকের ক্লাসটা একটু ভিন্ন রকম। কিন্তু এই ক্লাসটা যদি আমি না জানি, যোগযোগের শ্রেণী বিভাগ আমি পড়াতে পারবো না। তারপর শ্রেণী বিভাগ না, এর ভিতরে কিছু কাজ আছে যে জিনিসগুলো বিভিন্ন নাম সম্বন্ধে আমি জানাতে পারবো না। তো আজকের ক্লাসের নামই হচ্ছে নাম, যৌগসমূহের নাম, বিভিন্ন জৈব যৌগের নাম। তারপরে আমরা কিছু আলোচনার সময় পেলে করব। আমি তোমাদের 5টা ক্লাসে কানেক্টেড থাকতে বলছি। আমি ধরে নিচ্ছি এটা তৃতীয় ক্লাস না, এটা আমার জন্য দ্বিতীয় ক্লাস। তারপর আর 3টা ক্লাস লাগবে, তারপর থেকে তোমরা ধারাবাহিকতা সুন্দর পেয়ে যাবো আশা করছি। তাহলে আজকে যাব আমরা নামে, জাস্ট জৈব যৌগের নামকরণ। না, নাম একটা জিনিস আর নামকরণ একটা জিনিস। তাহলে আমরা আজকে নামটা শুরু করব। তো বলছি, এইটা আমার কোনো সিস্টেম নয় তোমাকে বুঝাই দেওয়ার, আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এটা মুখস্থ করা সংকেতগুলি। তো সংকেত মুখস্থ না করলে তুমি সংকেত পারবে না। আমি যদি সংকেত মুখস্থ না জানি, আমি আসলে পারবো না। তো সংকেতটা মুখস্থ করতে হবে। আর এই অধ্যায়ের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে প্রচুর লিখতে হবে। মানে যতটা মুখ চলবে, হাত তার ডাবল, ট্রিপল, মানে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, যত বেশি গুণ হাত চালাতে পারো তত ভালো। প্রচুর লিখবা, প্রচুর লিখে তুমি এই অধ্যায়টা কন্ট্রোলে নাও। তাহলে আমরা তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো বাহ, আমার প্রচুর স্টুডেন্ট গ্রুপ আছে। লাইভ স্টুডেন্ট আসছে 19 জন, 19 স্টুডেন্ট লাইভ আছে। এটা তো নিশ্চিত খুবই খুশির সংবাদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি ক্লাসটা চালাই যাচ্ছি, অসুবিধা নাই। যে কজনই লাইভ থাকো সমস্যা নাই। দেখো, আগের দিন শুরু করছিলাম এই সংকেতটা। আজকের ক্লাসটা একটু ভিন্ন হবে আর কি। এইটা অথবা এইটা একই জিনিস।
এটা মূল স্ট্রাকচারটা হচ্ছে 3 কণিক বিন্দুতে 3টা কার্বন। এইটা এই যৌগটা হচ্ছে চাক্রিক যৌগ বা চক্রীয় যৌগ, এই জন্য একে বলা হয় সাইক্লো। সাইক্লো আবার সাইকো লিখো না, সাইক্লো। আর 3 কার্বন হচ্ছে প্রোপেন, সাইক্লো প্রোপেন বা চক্রীয় প্রোপেন। এখন এটা হচ্ছে CH2, এটা CH2, এটা CH2, সাইক্লোপ্রোপেন বা চক্রীয় প্রোপেন। এখন দেখো এইটাকে আগের দিন আমি বলেছিলাম, আগের দিনের কথার সাথে কানেক্টেড থাকবে। এইটা কার্বনের যোজনী 4 করতেছে, খেয়াল করবা। এর 2 আছে আর 2 দেবো। এর নাম হলো সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। মানে মূল সংকেত হলো C4H8। আসলে C4H8 যে সাইক্লোবিউটেন হবে এমন কোনো কথা নেই। এটা শুধু বিউটেনও হতে পারে। যদি তুমি C4H8 লেখো, CH3 CH ডাবল বন্ড CH CH3, এর নাম হয়ে গেলে বিউটেন। কিন্তু চক্রীয় যৌগ হলে তখন বিউটেন হবে, সাইক্লোবিউটেন। এরপরে দেখো, এরপরে আসছি আমরা 5টা কার্বন আছে প্রতি কণিক বিন্দুতে কার্বন। তাহলে স্ট্রাকচারটা হলো এরকম। এই তাহলে যেহেতু 5টা কার্বন আছে, এটার নাম হবে সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন বা চক্রীয় পেন্টেন, সাইক্লোপেন্টেন। ওটা যদি সাইক্লোপেন্টেন হয়, এই যৌগটা 6 কার্বনের কম্পাউন্ড, 6 কার্বনের যৌগ। এই তার কার্বনদের 2 যোজনী হয়েছে, ফলে এই 4 যোজনী করতেছি, সব যোজনী 4 করে দিচ্ছি। এটার নাম সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন আর চক্রীয় হেক্সেন, সাইক্লোহেক্সেন। এবার আমরা একটু নামগুলি, ওই যে বলছে প্রচুর লিখতে হবে, লিখে সংকেতগুলো মুখস্থ করে ফেলতে হবে। স্ট্রাকচারটা আমি দেখা দিচ্ছি। এবার চলে আসি আমরা এইটাতে। দেখো এখানে একটা দাগ দিলাম। এই দাগ যে দিয়েছ, এটার নাম হলো সাইক্লো। এখন কিন্তু দ্বিবন্ধন হয়ে গেছে, দ্বিবন্ধন হলেই সাইক্লোপ্রোপিন, চক্রীয় প্রোপিন। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে এটা। তিন কার্বন। আচ্ছা, এই দেখো তো আমি এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এই কার্বনের যোজনী 3 হয়ে গেছে, এই কার্বনের যোজনী 3 হয়ে গেছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা কিন্তু CH2। এইটার নাম সাইক্লোপ্রোপিন। তাহলে তুমি যদি বলো যে স্যার তাহলে এইটাকে কি বলবো? এই দেখো, এই দ্বিবন্ধনটা এখানেই দিতে হবে এমন না, দ্বিবন্ধনটা যে কোনো জায়গায় দিতে পারো, এখানেও দিতে পারো, তাও সাইক্লোপ্রোপিন। আচ্ছা, আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম। দ্বিবন্ধন দিলে স্ট্রাকচারটা কেমন হবে দেখি আমরা। এই স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে আমি যখন দ্বিবন্ধন দিয়েছি, এই যে দ্বিবন্ধন দিলাম, এই কার্বনের যোজনী 3, এর যোজনী 3, এখানে একটা করে হাইড্রোজেন আসবে, আর এখানে 2টা করে হাইড্রোজেন। এর নাম সাইক্লো। এই ক্লাস কিন্তু আর রিপিট হবে না, কারণ এটা আসলে রিপিট করার ক্লাস না, পদ্ধতিটা বুঝে নাও শুধু।
সাইক্লোবিউটিন। এখন এই সাইক্লোবিউটিন তোমার মনে হতে পারে স্যার আপনি এখানে এর মধ্যে দ্বিবন্ধন দিয়েছেন, দ্বিবন্ধনটা যদি আমি এরকম দেই, প্রথম কথা হলো এরকম কোনো দ্বিবন্ধন পাশাপাশি হবে না। দ্বিবন্ধনটা দিতে হয় এক ঘর ব্যবধানে, হয় তোমার দ্বিবন্ধন এরকম দিতে হবে, না হলে এরকম দিতে হবে, এক ঘর ব্যবধান। কারণ আসলে দ্বিবন্ধনে এক জোড়া ইলেকট্রন ব্যবহৃত হয়, এর হলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রন এক জায়গায় থাকে না, এরা মুভমেন্ট করে। তাহলে এখানে ঘনীভূত হয়, এখান থেকে এখানে যখন ঘনীভূত হয় তখন এই জোড়ার ওদিকে চলে যায়। তো মূল কথা হলো আমার দ্বিবন্ধন দেওয়ার নিয়ম হচ্ছে কমপক্ষে এক ঘর ফাঁকা রেখে দ্বিবন্ধন দিতে হবে। তাহলে এই স্ট্রাকচারটা কি হওয়া উচিত? দেখো, এই স্ট্রাকচারটা হওয়া উচিত এইটা। তাহলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এর যোজনী 3, এর সবার যোজনী 3 হয়েছে। এই যে এটা কি হওয়া উচিত? একই রকম দেখি, কঠিন না বিষয়টা। তার সবার যোজনী 3 হয়েছে, ফলে এখন প্রশ্নটা হলো এর নামটা কি আসবে। প্রশ্ন আসছে এই যৌগের নামটা কি হবে। সাইক্লোবিউটিন, কি সমস্যা হয়েছে? কেবল সাইক্লোবিউটিনের ছবিতে উপরে বামে একটু ভুলে গেছে। কি হয়েছে বামে? সাইক্লোবিউটেন ঠিক আছে। আর যা হোক, আমরা এখন কথা খেয়াল করি। এই যে চক্রীয় বিউটেন, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হবে, নাম্বারিং করতে হবে। এটাতে নাম্বারিং করার নিয়ম 1, 2, 3, 4। একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু খেয়াল করতো। আমি একটু বড় করে দিলাম। তুমি করতে পারতে যে স্যার এটা 1 দিতাম, এটা 2 দিতাম, এটা 3, এটা 4। আপনি 1 এর পরে 2 দিচ্ছেন নিচে, আমি 1 এর পরে 2টা দিচ্ছি রাইটে। আমাদের নিয়ম হচ্ছে নাম্বারিং এর সময় খেয়াল করতে হবে কার্বন পরমাণু যে দিকে দ্বিবন্ধনের সংখ্যাক্রম সর্বনিম্ন হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। যে স্যার আমি যদি এদিক থেকে হিসাব করি, তাহলে 1 নম্বরে একটা দ্বিবন্ধন পড়তেছে, 2 নম্বরে একটা দ্বিবন্ধন পড়তেছে। এদিক থেকে যদি হিসাব করি 1 নম্বরে একটা দ্বিবন্ধন পড়ছে, এদিক থেকে 2 নম্বরে, এই 1 নম্বরে দ্বিবন্ধন আর 3 নম্বরে দ্বিবন্ধন। কারণ 1 আর 2 একই জিনিস বোঝায়, আমাকে আগে ছোট সংখ্যা নিতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, দ্বিবন্ধন দেওয়ার নিয়ম হচ্ছে একটা বন্ড ক্লোজ কমপ্লিট না করে অপর দিকে যাওয়া যাবে না। অর্থাৎ আমি যখন এখানে 1 দেবো, তখন এখানে আমাকে 2 দিতেই হবে। বলে স্যার এখানে 2 দেবো না, তাহলে তুমি বন্ধনটা ক্লোজ করোনি, কথা বুঝবা। কিন্তু এই বন্ধনটা কমপ্লিট করোনি, তাহলে বন্ধনটা কমপ্লিট করতেই হবে। তোমার স্বাধীনতা আছে। তুমি যদি মনে করো যে স্যার আমি 1 দিচ্ছি এখানে, 1 দিচ্ছি এখানে, 2 এটা দিতেই হবে, কারণ 2 এখানে দেওয়া যাবে না, এই বন্ধনটা কমপ্লিট করতে হবে, তারপরে 3, তারপরে 4। এখন একই রকম যদি আমি মনে করি, একটু বড় করে দেখাচ্ছি, একই রকম ধরো এইটা দিতে যে তুমি বললে স্যার আমি 1 এখানে দিলাম, 2 এখানে দিলাম, না 2 এখানে দেওয়া যাবে না, তুমি বন্ধন কমপ্লিট করনি। তোমাকে বন্ধন কমপ্লিট করতে হবে, বন্ধনের 2 প্রান্ত কমপ্লিট করতে হবে। 1 এখানে দিলে 2 এখানে দিতেই হবে, তারপরে এখানে 3 এবং এখানে আসবে 4। এখন আমি কি বলতে চাচ্ছি নিশ্চয় বুঝতে পারছো, যে 1 এর পরে আমি 2 এখানে দিতে পারবো না, এই বন্ধনটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, এখানে স্বাধীনতা আছে, তাহলে স্যার 1 এখানে দেবো, কেন 1 এখানে দেবো, ঠিক আছে, 2 এখানে দাও, 3 এখানে দাও, 4 এখানে দাও। তো মনে হলো যে স্যার 1টা আমি এইখানে দেবো, ঠিক আছে, 1 এখানে দাও, 2, 3, 4। একটা যোগের তো 2 ধরনের নাম হতে পারে না, একটা যোগের নাম একটাই থাকবে। যদি একটাই থাকে তাহলে এর নাম হওয়া উচিত
এটার নাম হওয়া উচিত, এটার অরিজিনাল নামটা কি? অরিজিনাল নাম তো 1 নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে দ্বিবন্ধন আছে, তো এর নাম হবে 1-3 সাইক্লো, মানে চক্রীয় সাইক্লো, 1-3 সাইক্লো। আমি এটা মুছে দিলাম। সাইক্লো এক শব্দ, একটা শব্দে আসবে, 1-3 সাইক্লো বিউটা ডাই ইন। যেদিকটা তুমি নাম্বারিং করো এর এটাই আসবে 1-3 সাইক্লো বিউটা ডাই ইন। তাহলে আমরা একটু অন্য সংকেতটা একটু খেয়াল করি। ধরো এইটা এই, আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এইখানে একটা দ্বিবন্ধন দিলাম, আর দ্বিবন্ধন দেওয়া যাবে না এখানে, এই দুটো দিলাম দিয়ে এবার তোমাকে বললাম এই যৌগটার নাম কি? তাহলে স্যার তাহলে নাম্বারিং করে যান। দেখো নাম্বারিং তুমি এখান থেকে করতে পারবা 1, 2, 3, 4, 5, এই নাম্বারিং পদ্ধতি। হ্যাঁ, তুমি বলতে পারতে যে স্যার আপনি এরকম দিয়েছেন, আমি এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3, এটা 4, এটা 5। এখন দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে আমার দ্বিবন্ধন অবস্থান, এই নাম্বারিং ঠিক আছে, এই নাম্বারিং 1-এর পরে 2 দিয়েছি, কিন্তু ঠিক নেই কোনটা, ঠিক নাই এটা দেখো, আমি দিলাম 1 দিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা ভুল। কারণ আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে 1 নম্বরে আমার একটা দ্বিবন্ধন আছে, 3 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, আর এদিক থেকে নাম্বারিং করলে 1 নম্বরে দ্বিবন্ধন পড়ে, 4 নম্বরে দ্বিবন্ধন পড়ে। এই নিয়মটা ঠিক আছে। দেখো আমি 1 এখানে দিয়েছি, 2 এটা ক্লোজ করে নিয়ে আসছি, এরপর 3, 4, 1, 2, কিন্তু এখানে 1 দিয়েছি আমি বন্ধনে ফার্স্ট, এটা ক্লোজ না করে বন্ধনটা কমপ্লিট না করে আমি 2 দিয়েছি এখানে, এই নাম্বারটা হবে ভুল, এটা হবে ভুল সংকেত। তাহলে সঠিক নাম্বারিং কোনটা হবে? এই দুটো সঠিক নাম্বারিং হবে। কিন্তু অধিকতর সঠিক এদিক থেকে নাম্বারিং করলে আমার কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা আসে এই 1, তারপরে আসবে 4, 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, 4 নম্বরে একটা দ্বিবন্ধন আছে। আর এদিক থেকে যদি হিসাব করি 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, 3 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, এটা হবে 1-3। স্ট্রাকচারটা যদি মনে করো যে স্যার এটা স্ট্রাকচারটা একটু এঁকে দেন, এঁকে দিচ্ছি, অসুবিধা নাই। দেখো এই হলো কাঠামো। তাহলে কাঠামোতে এখানে একটা দ্বিবন্ধন দিচ্ছি, এখানে একটা দ্বিবন্ধন দিচ্ছি, তাহলে এগুলো হাইড্রোজেন, একটা করে হাইড্রোজেন আসবে, এইটা শুধু 2টো হাইড্রোজেন আসবে। আচ্ছা, এখন নাম্বারিং করতে গেলে আমার এই নাম্বারিংটা কারেক্ট, এই নাম্বারিংটা ভুল। কেন ভুল? এদিক থেকে গেলে 1 নম্বরে দ্বিবন্ধন পড়ে, 4 নম্বরে দ্বিবন্ধন পড়ে, এদিক থেকে গেলে 1 নম্বরে দ্বিবন্ধন পড়ে, 3 নম্বরে দ্বিবন্ধন পড়ে। তাহলে আমার এই সংকেতটা হবে 1,3, 1-3 সাইক্লো। সাইক্লো মানে চক্রীয়, সাইক্লো কয় কার্বন? 5 কার্বন। পেন্টা, সাইক্লো পেন্টা, কয়টা দ্বিবন্ধন? 2টা। ডাই, ইন মানে অ্যালকিন, এক শব্দ, এখানে কোনো স্পেস বসবে না, 1-3 সাইক্লো বিউটারাইন, এই হচ্ছে সঠিক নামকরণ। এখন তুমি যদি এটাকে দিতে এরকমে দিলে, স্যার আমি দিলাম এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, একই জিনিস আসতো। এবার আসছি আমরা দেখো একটা দ্বিবন্ধনই একটা দ্বিবন্ধন আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু 6 কার্বনের কম্পাউন্ড। 6 কার্বনের কম্পাউন্ড কি? এই যে 6 কার্বনের যৌগ, এটা এই 6 কার্বনের যৌগ। 6 কার্বনের যৌগ যদি হয়, আমি দ্বিবন্ধন দিছি এখানে, দ্বিবন্ধন দিছি এখানে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এগুলি 3 যোজনই হয়েছে 4, আর এখানে 2টা, এখানে 2টা। তাহলে নাম্বারিংটা কিভাবে হওয়া উচিত? দেখো আমি যদি নাম্বারিং এখান থেকে শুরু করি, সমস্যাটা দেখো 1, 2, 3, 4, 5, 6।
দেখো এবার আমি নাম্বারিং করতেছি এখান থেকে 1 2 3 4 5 6 নাম্বারিংয়ের সিস্টেম দুটোতে ঠিক আছে, কিন্তু কোনটা গ্রহণযোগ্য হবে? আমি দেখলাম যে যদি এদিক থেকে শুরু করি তাহলে 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, 3 নম্বরে একটা দ্বিবন্ধন আছে। আর যদি এই নাম্বারিংটা হিসাব করি তাহলে 1 নম্বর আর 5 নম্বরে দ্বিবন্ধন যাচ্ছে। দেখো 1 নম্বরে দ্বিবন্ধনে স্টার্ট আর 5 নম্বরে স্টার্ট, তাহলে আমার এই নাম্বারিংটা ভুল, এই নাম্বারিংটা ভুল, আমার এই নাম্বারিংটা রাইট। অর্থাৎ আমি বন্ধন ক্লোজ, দেখো আমি যদি এদিক থেকে বন্ধনটা স্টার্ট করি তাহলে 1 নম্বরে একটা দ্বিবন্ধন, 3 নম্বর 5 নম্বরে একটা দ্বিবন্ধন। আর যদি এই একটা আমি নিচে দেই, এখানে দেই, এটা ক্লোজ করি, 1 নম্বরে একটা দ্বিবন্ধন, 3 নম্বরে একটা দ্বিবন্ধন। হ্যাঁ, তুমি এটাকে ভিন্ন চিন্তা করতে পারো যে স্যার আমি একটা কাজ করি, আমি এই স্ট্রাকচারটাকে, এই যে এই স্ট্রাকচারটাকে আমি এরকম আপনি দিয়েছেন, আমি এখানে 1 দিলাম, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 4, 5, 6। তাহলে আমার রাইট সংকেত কোনটা? রাইট নাম্বারিং এইটা, রাইট নাম্বারিং এইটা, এই দুটো নাম্বারিং রাইট, আর এটা হলো ভুল নাম্বারিং। তাহলে এখন সংকেতটা কি দাঁড়াবে? এখন সংকেতটা দাঁড়াবে এই যে দেখো 1 3 সাইক্লো, কয় কার্বনের জাতক, মানে কয় কার্বন থেকে উদ্ভূত? 6 কার্বন, চক্রীয় হেক্সেন, হেক্সা দুইটা, এই জন্য দুইটা দ্বিবন্ধন, এই জন্য ডাই, অ্যালকিন, এই জন্য দ্বিবন্ধন থাকলে অ্যালকিন ইন। তাহলে নাম হবে 1 3 সাইক্লো হেক্সা ডাই ইন। 1 3 সাইক্লোহেক্সা, 1 3 মানে 1 নম্বর দ্বিবন্ধন, 3 নম্বর দ্বিবন্ধন, এটা চক্রীয় যৌগের জন্য সাইক্লো আসছে, 6 কার্বনের জাতকের জন্য হেক্সা আসছে, এরপরে দুইটা দ্বিবন্ধনের জন্য ডাই আসছে ইন বা অ্যালকিন। যেহেতু দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, এই জন্য অ্যালকিন কথাটা আসছে। আচ্ছা, এবার একটু খেয়াল করি, বড় করে দিচ্ছি। এখানে একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন। এটা নাম্বারিং তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো। 1 দিলে আমার 2 নিচে দিতেই হবে, 3 4 5 6। এখন তুমি হিসাব করে দেখো দ্বিবন্ধন কোন জায়গা থেকে শুরু হচ্ছে। 1 নম্বর একটা দ্বিবন্ধন আছে, 3 নম্বর একটা দ্বিবন্ধন আছে, 5 নম্বর একটা দ্বিবন্ধন আছে, 1 3 5। এটা চক্রীয় যৌগ, এই জন্য সাইক্লো। 6 কার্বনের জাতক, এই জন্য হেক্সা। যদি 3 কার্বন হতো প্রোপা হতো, 4 কার্বনের বিউটা হতো ইত্যাদি, 5 কার্বনের পেন্টা, 6 কার্বনে হেক্সা, 7 কার্বনে হেপ্টা, 8 কার্বনে অক্টা। মানে আমাকে আগে নাম্বারিং করতে হবে দ্বিবন্ধন, সেকেন্ড হচ্ছে চক্রীয় যৌগের জন্য সাইক্লো লিখতে হবে, তারপর কয় কার্বনের জাতক সেটা লিখতে হবে, কয় কার্বনে হেপ্টা, সাইক্লো হেপ্টা, 1 2 3, এই 1 2 3 দ্বিবন্ধন 3টা, এই জন্য ট্রাই ইন। তাহলে দেখো 1 3 5 সাইক্লো হেপ্টা ট্রাই হেক্সা, সাইক্লো হেক্সা ট্রাই। তাহলে আবার দেখো 1 নম্বরের দ্বিবন্ধন, 3 নম্বরের দ্বিবন্ধন, 5 নম্বরের দ্বিবন্ধন, 1 3 5 সাইক্লো মানে চক্রীয়, হেক্সা মানে 6 কার্বনের জাতক, ট্রাই মানে 3টা দ্বিবন্ধন, ইন মানে অ্যালকিন। আচ্ছা, এই যে এটার অপর একটা নাম আছে, এর অপর নাম হলো বেনজিন। ভীষণ পরিচিত নাম, এই নামগুলি আমাদের লাগবে সংকেতে, পরীক্ষা সংকেত আছে। তাহলে এটার নাম বেনজিন। এইটা এরকম দ্বিবন্ধন দিতে যে, কারণ জৈব যৌগে প্রচুর পরিমাণ বেনজিন লিখতে হয়, তো এত বেশি পরিমাণ বেনজিন লেখা লাগে যে এরকম স্টুডেন্ট যদি বারবার বেনজিন লিখে, স্টুডেন্ট জৈব যৌগের প্রতি আগ্রহ হারাই ফেলবে। এই জন্য মডার্ন পদ্ধতি বলছে বেনজিন স্ট্রাকচারটা হবে এইটা। বেনজিন স্ট্রাকচারটা হবে মূলত এই কাঠামোটা বেনজিন স্ট্রাকচার হওয়া উচিত। মডার্ন পদ্ধতি শেখাই দিয়েছে যে এটা দিয়ে দিলে
আর এটা দেওয়ার অর্থ হলো, মাঝখানে গোল দেওয়ার অর্থ হলো যেখানে যেখানে দ্বিবন্ধন থাকা উচিত সেখানে দ্বিবন্ধন আছে, এটা বোঝানো হয়েছে। এটা হলো বেঞ্জিনের সংকেত। তাহলে এই বেঞ্জিনকে অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এইটারই মডার্ন রূপ হচ্ছে এইটা। মানুষ কিন্তু এখন শুধু এটাই লিখে, এটা আর লেখে না খুব একটা, কিন্তু আমার জানা উচিত জিনিসটা কীভাবে আসছে। বেঞ্জিনের পরে তোমার বইতে আছে ন্যাপথলিনের সংকেত আছে, দেখবা ন্যাপথলিন। এই যে এই ন্যাপথলিন, এই স্ট্রাকচারটাকে আমি যদি আমার মতো করে সাজাতে যাই তাহলে দেখো একটু, এখন যে কোনো এক জায়গা থেকে দ্বিবন্ধনটা তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। তুমি ধরো এখান থেকে শুরু করলে দ্বিবন্ধন, এক ঘর অন্তর এখানে, এক ঘর অন্তর এখানে। তুমি বললে যে না স্যার আমি শুরু করলাম এখান থেকে, কোনো সমস্যা নেই, এক ঘর ব্যবধান রেখে এটা, এক ঘর ব্যবধান রেখে এটা। এখন তাহলে এখান থেকে এটা যেহেতু দ্বিবন্ধন আছে, এই এক ঘর ব্যবধানে এইটা, এক ঘর ব্যবধানে এটা, তারপরে এক ঘর ব্যবধানে এই আসছে আমাদের দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধনটা একটু খেয়াল করে যদি বুঝতে অসুবিধা হয়, ধরো এখান থেকে দ্বিবন্ধন দেবে, এই এক ঘর ব্যবধান দিয়ে এটা, এক ঘর ব্যবধান দিয়ে এটা, এক ঘর ব্যবধান এইটা, এক ঘর ব্যবধান এইটা, এটা হচ্ছে নিয়ম। এখন তুমি যদি মনে করো যে স্যার দ্বিবন্ধনটা আমি শুরু করব আজকে, ক্লাসটা ভীষণ ভালো লাগবে তা না, এছাড়া উপায় নেই। দেখো এটা পরীক্ষা অনেকবার আসছে, তুমি বললে স্যার আমি দ্বিবন্ধনটা এখান থেকে শুরু করি, সমস্যা নেই, এখান থেকে শুরু করলে। তাহলে এখান থেকে যদি শুরু করো, এই কার্বনের যোজনী কিন্তু 4 হয়ে গেছে, এক ঘর ব্যবধান দিয়ে এখানে, এ কার্বনের যোজনী 4 হয়ে গেছে, এক ঘর ব্যবধান দিয়ে এটা, এ কার্বনের যোজনী 4, তাহলে এক ঘর ব্যবধান দিয়ে এইখানে, তারপরে এ কার্বনের যোজনী এটা 3 আছে, এক ঘর ব্যবধান দিয়ে এইখানে। তাহলে এখন তোমরা একটু আমরা খেয়াল করি যে জিনিসটা, যে আমি শুরু করলাম যেখান থেকে, আমি শুরু করছি এখান থেকে, এক ঘর ব্যবধান এটা, এক ঘর ব্যবধান এটা, এক ঘর ব্যবধান রেখে রেখে কার্বনের যোজনী 4 গুনবো আমি। দেখো এই কার্বনের যোজনী 4, এই কার্বনের যোজনী 4, এক ঘর ব্যবধান দিয়ে। এখন কার্বনের হাত ফাঁকা আছে কয়টা, এ একটা কার্বনের হাত ফাঁকা, এ একটা, প্রত্যেকে এই জায়গাগুলিতে একটা একটা কার্বনের হাত ফাঁকা আছে। তাহলে আমি যদি স্ট্রাকচারটা খুঁজতে চাই, সংকেতটা হবে, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত, ন্যাপথলিন। আজকের বারবার বলছি আমি, ক্লাসে ভীষণ আনন্দ পাবা তা না, কিন্তু এই ক্লাসটা সব ক্লাসে লাগবে আমার। সংকেত, ন্যাপথলিন সংকেত, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন, পিরিডিন, পাইরন, থায়োফিন, এগুলি যদি আমরা না জানি তাহলে আমি যোগাযোগ করবো কী করে? আমার বেনজোইক অ্যাসিডের সংকেত লাগবে, কারণ আমি যখন সালফোনিক অ্যাসিডের সংকেত লাগবে, কারণ আমি ডিটারজেন্ট যখন করতে যাবো তখন বেনজিন সালফোনিক অ্যাসিড আমার লাগবে। তো আমি সংকেতগুলি এখান থেকে ক্লিয়ার না করলে সংকেতগুলি আমি ব্যবহার করব কী করে? তো তোমার আসলে কষ্ট না, তুমি স্ট্রাকচারটা সংকেতটা অভ্যাস করে ন্যাপথলিনের সংকেত এটা এরকম মুখস্থ করে ফেলবা। মুখস্থ করে ফেললে আর তোমার অসুবিধা হওয়ার কথা না আর কি। এটা কি ভুল হয়েছে? এটা হবে এইখানে, এটা হবে এই যে, এটা একটু ভুল হয়েছে। এখন দেখো এই কার্বনের যোজনী, এটা এক, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, মানে যেখানে 3 হয়েছে এটা 4 করতেছি, তাহলে অবশ্যই এখানে কার্বন আছে 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 8টা হবে। তাহলে এখানে হলো আচ্ছা 6টা, 7 8 9 10, হ্যাঁ 10টা, C10 H8 হবে। এই হলো আমাদের ন্যাপথলিনের সংকেত, C10 H8। তাহলে ন্যাপথলিন তুমি সংকেত মনে রাখবে এইটা, এটাকে তোমরা সহজ করে বলবা
অভ্যাস করতে হবে। এই যে গোল দাগ দিয়ে দেবো, এই গোল দাগটা হচ্ছে ন্যাপথলিন। কিন্তু পরীক্ষা আসে ন্যাপথলিনের আণবিক সংকেত কোনটি, অনেকবার এসএসসি পরীক্ষা অনেকবার আসছে আণবিক সংখ্যা C10 E8। সিস্টেমটা কিভাবে আসলো এটা আমি তোমাকে দেখাই দিয়েছি, সিস্টেমটা এভাবে। এবার আমরা আরেকটা সংকেতে যাই একটু। এটার নাম হলো অ্যানথ্রাসিন। এটা হলো অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনের আণবিক সংকেতটা কেমন আসবে দেখো, 6 কার্বনের, যা আগে তুমি একটা বেনজিন বলো একবার, এটা হলো বেনজিন বলা, 6 কার্বন দিয়ে একটা বেনজিন বলে এখানে, এই তারপর আরেকটা বেনজিন স্ট্রাকচার একবার অভ্যাস করতে হবে, এই আরেকটা বেনজিন, তারপর আরেকটা বেনজিন স্ট্রাকচার আঁকবা। এগুলি সুষম হলে ভালো হতো, আমার সুষম হয়নি। তুমি দ্বিবন্ধনটা তোমার পছন্দসই যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারবা। এই দ্বিবন্ধন শুরু করলাম, এক ঘর ব্যবধান এইটা, এক ঘর ব্যবধান এইটা, এক ঘর ব্যবধান এইটা, এক ঘর ব্যবধান এইটা, এক ঘর ব্যবধান এই, এক ঘর ব্যবধান এই, দ্বিবন্ধন যে কোনো। তাহলে হাইড্রোজেন দেখো, এখানে হাইড্রোজেন, এখানে যেখানে 3 যোজনী হয়েছে সেখানে হাইড্রোজেন দিয়ে দেবো। 3 যোজনী আছে যে যে জায়গায়, হাইড্রোজেন কমপ্লিট করবো। এখন কার্বন আছে কয়টা দেখো, এর 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, C14H, C14H, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, H10। এটা হলো অ্যানথ্রাসিনের সংকেত, অ্যানথ্রাসিন। আমার যে সংকেতগুলি লাগবে আমি শুধু সেগুলিতে আলোচনায় যাচ্ছি। এটা হলো অ্যানথ্রাসিন। এখন তুমি পদ্ধতি এটা নাম্বারিং করে যদি নামকরণ করতে চাও করতে পারবা, কিন্তু আমাদের এই সংকেতটা নাম্বারিং করে নামকরণটা তোমার 9, 10, 11 ক্লাসেও লাগবে না অ্যানথ্রাসিনে। তাহলে অ্যানথ্রাসিন, ন্যাপথলিন, বেনজিন, এই জিনিসগুলি আমরা সাইক্লোহেক্সেন, ওই যে চক্রীয় হেক্সেন দিছি দেখো, বেনজিন আর সাইক্লোহেক্সেনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে একটা মাঝখানে গোল আছে আর একটা মাঝখানে গোল নাই। গোল না থাকলে এটা হলো সাইক্লো মানে চক্রীয়, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। আর এটা কিন্তু বেনজিন অথবা ওই যে 1, 3, 5 সাইক্লোহেক্সিন, অর্থাৎ অ্যালকিন যেহেতু, এটা হচ্ছে বেনজিন বা 1, 3, 5 সাইক্লোহেক্সিন, এটা সাইক্লোহেক্সেন, এটা অ্যালকেন যেখানে সব একক বন্ধন আছে। দেখো যেটা আমাদের খেয়াল করা উচিত, এটা হচ্ছে চক্রীয় বিউটেন আর এটা হচ্ছে চক্রীয় বিউটিন। আর যদি এইটা দিই তাহলে আমার নাম্বারিং করে চক্রীয় বিউটিন 1 দিতে পারে, অসুবিধা নেই। 1, 2, 3, 4, 1, 3, 1, 3 চক্রীয় মানে সাইক্লো বিউটাডাইন, 1, 3 সাইক্লো বিউটাডাইন, 1, 3, 1 নম্বর আর 3 নম্বর। সাইক্লো মানে চক্রীয়, বিউটা মানে 4 কার্বন, ডাই মানে 2টা দ্বিবন্ধন, ইন মানে অ্যালকিন। এই জন্য ঠিক তেমনি বেনজিনটা আমরা দেখা দিয়েছি 1, 3, 5 সাইক্লোবিউটাট্রাইন অথবা। তাহলে দেখো সাইক্লোহেক্সেন আর বেনজিনের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, আমরা আরও কিছু সংকেতে যাব। অ্যানথ্রাসিনের পরে ন্যাপথলিন, অ্যানথ্রাসিনের পরে আমাদের আরও কিছু সংকেত আছে। এই সংকেতটা একটু দেখি, এটা হলো ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। এটার সংকেতটা আসবে কি করে? তাহলে এই সংকেতটাকে তুমি ইচ্ছা করলে ইথিলিন অক্সাইডকে এভাবে লিখতে পারো, একই জিনিস মিলাই দেবা, ইথিলিন অক্সাইড, এটা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে আসি আমরা
আরো কিছু সংকেত। একবার মজা পেয়ে গেলে এই ওয়েজ, এটার নাম হলো ফেনল। এটার স্ট্রাকচারটা যেমন, এটার স্ট্রাকচারটা হলো এই যে এটা ওয়েজ মূল সেখানে। এখন তুমি যদি গঠনটা বের করতে চাও, 6 কার্বন লিখবো, এই হলো 6 কার্বন, এই 6 কার্বন লিখলাম। যে কোনো এক জায়গাতে দ্বিবন্ধন শুরু করো, এক দ্বিবন্ধন, এক ঘর ব্যবধান রেখে দ্বিবন্ধন, এক ঘর ব্যবধান রেখে দ্বিবন্ধন। আচ্ছা, এখানে হলো ওয়েজ। তুমি একটু দেখো, এই কার্বনের যোজনী কিন্তু অলরেডি 4 হয়ে গেছে, এর যোজনী 3, আমি সবাইকে 4 করে দিচ্ছি। এখন C6H5OH, এটাকে আমরা বলি ফেনল। আলকাতরার সংকেত, তাহলে এর সংকেতটা হলো ফেনল। এই 3টে একই জিনিস, একটা বন্ড দিয়ে দেখাইছে, একটা বন্ড, আর ওটা ওরকম দেখা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মডার্ন পদ্ধতি, এটা এভাবে এটা ব্যবহৃত হয়। এখন ধরো এবার স্ট্রাকচারগুলি তুমি নিজে করে নিও। এটা হচ্ছে ক্লোরোবেনজিন। আমি সংকেতগুলি দিয়ে দেব, অনেক সংকেত দেবো, কিন্তু আমার সব লাগবে না, তোমার শুধু যে কয়টা লাগবে সে কয়টা তুমি ব্যবহার করবে। এটা ক্লোরোবেনজিন। এটার নাম হলো টলোইন। তোমার যদি বলে যে টলোইনের সংকেতটা সাজাও, টলোইনের সংকেত সাজানোর পদ্ধতি দেখো। টলোইনের সংকেতটা আমরা সাজাচ্ছি, C6H5OH, ওটা ফেনলে, এখানে Cl CH3। এখন দেখো, যে কোনো এক জায়গাতে দ্বিবন্ধন, এখান থেকে দ্বিবন্ধন শুরু করলাম, এক ঘর অন্তর এটা, এক ঘর অন্তর এটা, দ্বিবন্ধন হয়ে গেল। এবার হাইড্রোজেন দ্বারা আমরা বাকি হাতটা পূর্ণ করে দিলাম, C6H5, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন দিতেই পারবো না, CH3, এটার নামই হচ্ছে টলোইন। তাহলে ক্লোরোবেনজিন, টলোইন, নাইট্রোবেনজিন, NO2, এটা হলো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। আরো কয়েকটা আমার লাগবে, সেটা হলো খুব ইম্পর্টেন্ট সংকেত। এই যৌগটার নাম পিরিডিন, খুব গুরুত্বপূর্ণ 9-10 জন্য। পিরিডিন, এই পিরিডিনটা হতে পারে এরকম স্ট্রাকচার, এখানে এন ডুববে, যে কোনো এক জায়গা থেকে দ্বিবন্ধন, ধরো এখান থেকে দ্বিবন্ধন, এক ঘর অন্তর, এক ঘর অন্তর দ্বিবন্ধন, তাহলে সব জায়গায় হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এইগুলো পিরিডিন। এখন দেখো, পিরিডিনের সংকেত দেখাচ্ছে C5H5 সিঙ্গেল বন্ড, মানে N, এটা হলো পিরিডিন। পিরিডিনের পরেই আমরা একটা সংকেতের দিকে যাব, এই যে এক ঘর অন্তর ব্যবধান, এর নাম হলো থায়োফিন। থায়োফিন, পিরিডিনের পরে থায়োফিন। সংকেতটা একটু দেখি, এটার নাম, এটা অক্সিজেন, টেট্রা হাইড্রোফিউরান। আর এই সংকেতটার কাঠামোটা একটু চেঞ্জ করলে, এখানে একটা গোল দিয়ে দাও, এখানে গোল দিয়ে দিতে পারো, এই গোল দেওয়ার অর্থ এটা বোঝাচ্ছে এটার নাম হলো শুধু ফিউরান।
পার্থক্যটা দেখো, যখন এখানে ভিতরে কিছু নাই, ফিউরানের এটা অন্য সংকেত হতে পারে, কার্বন কার্বন, ডাবল বন্ড ডাবল বন্ড, এইচ 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 এইচ, এটা হতে পারে ফিউরানের অপর সংকেত, ফিউরান। এটা রাইট সাইড, এত বা এত, দুটো একই জিনিস। তাহলে এটাও ফিউরান, এটাও ফিউরান। তাহলে টেট্রাহাইড্রোফিউরান, আর এটা হচ্ছে শুধু ফিউরান। মাঝখানে এটা কিন্তু সিঙ্গেল বন্ড সব, আর এখানে ডাবল বন্ড আছে, দেখো এই যে ডাবল বন্ড আছে। তাহলে এটা ডাবল বন্ড যুক্ত, এটা সিঙ্গেল বন্ড যুক্ত। আমরা জৈব যৌগের অরিজিনাল নামকরণ বা শ্রেণীবিভাগটা হয়তো করাবো না। অরিজিনাল শ্রেণীবিভাগ করারে এগুলি ছাড়া আমি আগাতেই পারতাম না। হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, হেটারো অ্যারিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, এই জাতীয় কথাগুলি ক্লিয়ার। 9, 10-এর জন্য আমার আসলে যতটুক লাগবে আমি ওটুক চাচ্ছি। আর কয়টা সংকেত শিখে রাখা ভালো, কারণ এখন তোমার শেখার টাইম, তুমি একটু কয়টা সংকেত শিখে রাখলে এর গঠনটা তৈরি করার সিস্টেমটা আমি তোমাকে পর্যায়ক্রমে দেখাই দিয়েছি, কয়েকটা দেখাই দিয়েছি। আর আমাদের প্রয়োজন হচ্ছে এটা হলো বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আর একটা সংকেত আমাদের লাগবে, এটা হলো ডিটারজেন্ট যখন তৈরি করব ওই সংকেতটা আমাদের লাগবে, এটা হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। তুমি ইচ্ছা করলে এই গঠনটা যেভাবে তৈরি করতে পারবা, ওই যে তৈরির পদ্ধতি সব, আগে বেনজিন কাঠামো, বেনজিন স্ট্রাকচার, এই হলো বেনজিন স্ট্রাকচার। এবার এখানে দাও SO3H। আচ্ছা, এখানে কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, আর দ্বিবন্ধন দিয়ে দেবা, যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে। এই এটাই বেনজিন সালফোনিক অ্যাসিড, যেটাকে আমরা লিখব C6H5SO3H। আমাদের বোধহয় এ পর্যন্ত এই সংকেতগুলি মনে হয় লাগবে, এর থেকে বেশি সংকেত তোমাদের দরকার নাই, তোমাদের জন্য এর থেকে বেশি সংকেত দরকার নাই, এটুকু যথেষ্ট। ওই ক্লোরোবেনজিন আছে, ব্রোমোবেনজিন আছে, যেটা ব্রোমোবেনজিন, ধরো আমি যদি এখানে বেনজিনের উপরে ব্রোমিন দিতাম, এই যে ব্রোমিন দিলে এটা হয়ে যেত ব্রোমোবেনজিন। আর থায়োফিন আমরা চলে আসছি, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমরা শুধু এই সংকেতগুলি একটু, আজকে যে সংকেতগুলি দিয়েছি এই সংকেতগুলি একটু কমপ্লিট করব। এবার আমরা যাব জৈব যৌগ কাকে বলে, জৈব রসায়ন কাকে বলে, জৈব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনার ভিতরে ঢুকবো। তোমার এই কাজগুলি করছো, এটা তোমার বাড়ির কাজও বটে। এদের লিখে তুমি স্ট্রাকচারগুলি ছবি তুলে অনেকেই করো। তো ক্লাস 10 তো আমি বললে তো খারাপ বলে ফেলি, ক্লাস 10-এর ছেলে মেয়েদের প্রতি আমার তীব্র পরিমাণ রাগ। এই যে 24 জন স্টুডেন্ট উপস্থিত আছে, তাহলে অনলি 24 জন স্টুডেন্ট, আর ওদের যোগ করতে ভাল লাগছে না। এখন এই 24 জন স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে কি করব, আমার কি যোগ আর আগানো উচিত হবে? কারণ তোমরা 24 জন উপস্থিত, 23 জন উপস্থিত, আচ্ছা এরপরে আসবো জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগের সংজ্ঞা হচ্ছে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। দেখো আগে
মনে করা হতো উৎস বা প্রস্তুতি নির্বিশেষে কার্বনের যৌগ মাত্রই জৈব যৌগ। উৎস বা প্রস্তুতি নির্বিশেষে কার্বনের যৌগ মাত্রই জৈব যৌগ, আগে এটা মনে করা হতো। কিন্তু বর্তমানে দেখা গেছে যে এমন অনেক যৌগ পৃথিবীতে আছে যেখানে কার্বন আছে, যেমন কার্বন আছে ধরো ধাতব কার্বনেট, সোডিয়াম কার্বনেট কার্বন আছে, তারপর সোডিয়াম সায়ানাইড কার্বন আছে, সোডিয়াম ধরো পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম থায়োসায়ানেট, পটাশিয়াম সায়ানেট, পটাশিয়াম থায়োসায়ানেট। আমরা জৈব যৌগের সংজ্ঞাটা দিচ্ছি। সর্বপ্রথম আগে জৈব যৌগের প্রথম সংজ্ঞাটা দেওয়া হয়েছিল উৎস বা প্রস্তুতি নির্বিশেষে কার্বনের যৌগ মাত্রই জৈব যৌগ। এটা ছিল মূল সংজ্ঞা, যে উৎস বা প্রস্তুতি নির্বিশেষে কার্বনের যৌগ মাত্রই জৈব যৌগ। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কার্বনের যৌগ এমন অনেক যৌগ আছে যেখানে কার্বন আছে অথচ এরা জৈব যৌগের ধর্ম বহন করছে না। তখন ওটা দেখার পরে এটা সংজ্ঞাটা একটু চেঞ্জ করা হয়েছে। যেমন এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানেট, পটাশিয়াম থায়োসায়ানেট, এই যৌগগুলি উৎস বা প্রস্তুতি নির্বিশেষে এই যৌগগুলিতে কার্বন আছে দেখাই দেখো, হয় যারা জৈব যৌগের ধর্ম বহন করে না। তখন জৈব যৌগের সংজ্ঞাটা আসছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। এখানে একটা প্রশ্ন আসে, জৈব রসায়ন বলতে আমরা আসলে কি বুঝি? আমরা তো জৈব রসায়ন শিখতেছি, জৈব রসায়নের একটা পার্ট হচ্ছে জৈব যৌগ। তাহলে আমাদের আগে জৈব রসায়ন জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। জৈব রসায়ন বলতে আমরা কি বুঝি? এখন জৈব রসায়ন বলতে আমরা বুঝি রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ, অর্থাৎ হাইড্রোকার্বনের জাতক সমূহ, এদের উৎস, প্রস্তুতি, গঠন, ধর্ম, ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। রসায়নের যে শাখা হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ, রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ, মানে যা এদের থেকে উদ্ভূত যে যৌগগুলি, হাইড্রোকার্বন থেকে যে উদ্ভূত যৌগগুলি, এটা রসায়নের যে শাখা হাইড্রোকার্বন ও জাতক সমূহের প্রস্তুতি, ধর্ম, উৎস, প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে বলা হয় জৈব রসায়ন। তাহলে আগে আমরা জৈব রসায়নের সংজ্ঞাটা একটু দিই। জৈব রসায়ন বলতে আমরা কি বুঝি? রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহের উৎস, প্রস্তুতি, ব্যবহার, ধর্ম, হাইড্রোকার্বন ও এর জাতক সমূহের উৎস, প্রস্তুতি, ব্যবহার ও ধর্ম আলোচনা করা হয়, তাদের বলা হয় জৈব রসায়ন। রসায়নের যে শাখায় হাইড্রোকার্বনের জাতক সমূহ, উৎস, প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার আলোচনা করা হয়, তাদের বলা হয় জৈব রসায়ন। ওই শাখাকে বলা হয় জৈব রসায়ন। এখন জৈব রসায়নের একটা অংশ হলো জৈব যৌগ। জৈব যৌগ কাকে বলে? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়ে থাকে। তো আমি তোমাদের প্রচুর উপস্থিত দেখে আমি খুব খুশি হয়েছি। 26 জন উপস্থিত আছো। তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ারও বিষয় আছে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, এর বেশি আমি আর করা